নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে চলেছে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে কিছুটা বাসনপত্র। তো আমরা যখন মাছ, মাংস, ডিম এই সমস্ত জিনিস দিয়ে ভাত খাওয়ার পর দেখবে আমাদের থালার মধ্যে না একটা প্রচুর বাজে একটা আষ্টে গন্ধ বেরোতে শুরু করে। সে স্টিলের থালা হোক আর যে কোনো থালা, এই ধরনের থালার মধ্যে যখনই এরকম আষ্টে গন্ধ বেরোয় তখন আমরা কিন্তু সার্ফ সাবান দিয়ে যতই সেটাকে মাজা ঘষা করি সেই গন্ধটা কিন্তু যেতে চায় না, ভীষণ সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো ছোট্ট একটা টিপস আজ শেয়ার করব। তো তার জন্য যে সমস্ত বাসনপত্রের মধ্যে এরকম আষ্টে গন্ধ আসছে সেই বাসনপত্রের মধ্যে দিয়ে দেবে সামান্য একটু বেসন। তো এইভাবে একটুখানি বেসন দিয়ে এই হাতের সাহায্যে এইভাবে যদি ডলে নিতে পারা যায় তাহলে দেখবেন বন্ধুরা খুব সহজেই কিন্তু এই বাসনপত্র থেকে সেই আষ্টে যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। আমাদের কিন্তু কোনো সমস্যাও হবে না। বিশেষ করে যদি কোনো আমরা রান্না করি মাছ মাংস, তখন হাতাতে কিন্তু কাটাকাটি করতে হয়, সেই হাতাটাও কিন্তু খুব ভালো করে মাজতে হবে, তাহলে কিন্তু সেই গন্ধটা একেবারেই চলে যাবে। তো বন্ধুরা, শুধুমাত্র এটা কিন্তু বেসনের কামাল। স্টিলের থালা বাসন হোক আর অন্য যে কোনো বাসনপত্রের মধ্যে যখনই দেখবে এইভাবে একটা গন্ধ বেরাচ্ছে, মানে আষ্টে গন্ধ আসছে, তখন একটু বেসন দিয়ে মেজে নেবেন, তাহলে কি দেখবে খুব সুন্দরভাবে সেটা পরিষ্কার হয়ে গেছে, কোনো গন্ধ আর থাকছে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই বাসনপত্র পরিষ্কার করা এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখন যেহেতু গরম শুরু হয়ে গেছে, আমাদের কিন্তু জলের প্রচুর প্রয়োজন হয়, কারণ বোতলে আমরা জল কিন্তু ভরে রাখি। এবার অনেক সময় দেখবে আমরা ফ্রিজের মধ্যেও কিন্তু ঠান্ডার জল খাওয়ার জন্য ফ্রিজের মধ্যে বোতলে করে জল ভর্তি করে রেখে দিই, কিন্তু অনেকটা সময় কি হয়, আমরা বাইরে কোথাও গেলাম, সেখান থেকে তাড়াহুড়ো করে বাড়ি এসে দেখি ফ্রিজের মধ্যে ঠান্ডা জল নেই। এখন যে প্রচুর গরম পড়ছে, সেই গরমের দিনে যখন আমাদের ঠান্ডা জল থাকে না, তখন আমরা কি করব, এইভাবে একটা ছোট বোতলে হাফ বোতল জল নিয়ে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব। যখনই আমরা এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, এর মধ্যে কিন্তু বরফ তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে হাফ বোতল জল আমরা কেন রাখবো তার আজ টিপস শেয়ার করব। তো বন্ধুরা, যখনই দেখবেন হঠাৎ করে বাড়িতে ফ্রিজে ঠান্ডা জল নেই কিন্তু আমাদের খাওয়ার প্রয়োজন হচ্ছে, কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে জলটা ঠান্ডা করে নিতে পারবেন তারই একটা টিপস। এইভাবে ছোট একটা বোতলে হাফ জল রেখে এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে শুইয়ে রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি এটা বরফ জমে যাবে। আর যখনই আমরা জল খাবো, মানে আমাদের জলের প্রয়োজন হচ্ছে, ঠান্ডা জল কিন্তু থাকছে না, তখন এই যে হাফ বোতল জল ছিল যেটা বরফ হয়ে গেছে, এর মধ্যে আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতো এক বোতল জল করে দেবো। এইভাবে যখন আমরা এই যে বরফের মধ্যে জলটা ঢালছি, তখন এই জলটা কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা আমরা কি করব, একটা গ্লাসের মধ্যে জলটা ঢেলে নিতে পারি। এইভাবে একটা গ্লাসের মধ্যে যখনই এই বরফের মধ্যে দেওয়ার জলটা আমরা ঢেলে নিচ্ছি, তখন কিন্তু খুব সহজেই জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের ওয়েটও করতে হচ্ছে না। আর যখনই এই জলটা ফুরিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আবারও হাফ বোতল জল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে। আর জলটা কতটা ঠান্ডা হয়ে গেছে গ্লাসের গায়ে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে জলটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে। আর এই যে বোতলটা, হাফ বোতল জল আবারও আমি করে এটা ফুল বোতল কিন্তু করব না, তাহলে জলটা আমরা ঠান্ডা আবার পাবো না। হাফ বোতল করব, তাহলে হাফ বোতল বরফ যখন হয়ে যাবে তার মধ্যে যখনই আমরা জল দেবো, সেই জলটা অন্তত ঠান্ডা আমরা খেতে পারবো। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা নতুন টিপস নিয়ে। তো এখানে আছে কিছুটা পনির। তো বন্ধুরা, দেখবে অনেক সময় আমরা যখন পনির রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর সেই পনিরটা খেতে গেলে অনেকটা শক্ত মনে হয়। একটু গরম অবস্থায় একটু তো নরম থাকে, কিন্তু যখনই একটু ঠান্ডা হয়ে যায় পনিরটা অনেকটা শক্ত হয়ে যায়। সেই শক্ত পনির কিন্তু আমাদের কারোরই কিন্তু খেতে ভালো লাগে না। তার জন্য আমরা কি করব, প্রথমে পনিরগুলোকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পনিরগুলোকে কেটে নিয়ে আমরা রান্না করি সবাই কিন্তু অনেকটা সুন্দর সুন্দর রেসিপি দিয়ে। এবার সেইটা রান্না করার পর যদি সেই পনিরটা নরম না থাকে, তখন কিন্তু অনেকটাই সমস্যা হয়, সেই পনিরটা খেতে একদমই কারোরই ইচ্ছা করে না। তার জন্য আমরা ছোট ছোট যে সমস্ত টিপসগুলো আমাদের অ্যাপ্লাই করা উচিত সেগুলোই আজ শেয়ার করতে চলেছি। আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটার তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে পনির দিয়ে দেবো। আর পাশে একটা পাত্রের মধ্যে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি, মানে জল গরম করতে দিয়েছি। এবার এই যে জলটা গরম বসিয়েছি
আর এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আমি অ্যাড করে দিচ্ছি। এবার এই যে লবণ জলটা গরম হোক, আর পাশে যে কড়াটা রেখেছিলাম কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব তেল। কিছুটা পরিমাণ তেল দিয়ে আমরা কিন্তু আমাদের ওই স্লাইস করে কেটে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে পনিরটা ভেজে যদি তোমরা এখনই রান্না বসিয়ে দাও তাহলে কিন্তু দেখবে পনিরটা যখনই ঠান্ডা হয়ে যাবে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর এই পাশে আমার জলটা ফুটে উঠেছে আর পনির আমি দিয়ে দিয়েছিলাম, পনির একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। পনিরটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে পনির উল্টে পাল্টে দেওয়ার পর যখনই আমার পনিরটা একেবারে ভাজা হয়ে গেল, আমরা মনে করছি এটা নামিয়ে নেব, সেই পর্যায়ে আমরা কিন্তু কি করব, পনিরগুলোকে এক এক করে নামিয়ে এইভাবে যে পাশে যে ফুটন্ত জলটা ছিল লবণ জল, সেই জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে গরম যে লবণের জলের মধ্যে পনির যদি আমরা কিছু সময় ভিজিয়ে রাখি, তারপর যখন আমরা রেসিপিটা করব তখন তার মধ্যে যদি পনির দিয়ে দিই তাহলে পনির কিন্তু অনেকটাই নরম থাকে সে তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও। পনিরের এই প্রবলেমটা আমাদের কিন্তু সবারই ফেস করতে হয় বন্ধুরা। তো সেই ফেস না করে তোমরা এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করো, তাহলেই বুঝতে পারবে কিভাবে পনির নরম থাকছে। এবার মশলাপাতি আমি কড়াতে দিয়ে দিলাম। আর মশলাপাতি কড়ার মধ্যে যখনই আমরা দিয়ে দেবো, যখন মশলা আদা বাটা জিরে বাটা দেওয়ার পর দেখবে প্রচুর গায়ে ছিটায় মশলাটা, তখন কি করতে হবে, তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা যদি আমরা কষিয়ে নিতে পারি তাহলে কিন্তু সেই মশলা ছেটার যে গায়ে ছিটে আসে আদা যখনই আমরা তেলের পরে দিই, তো সেই সমস্যাটা কিন্তু আর হবে না। এবার জলটা ঝরিয়ে নিয়েছি আমি, যখন আলুটা কষাচ্ছি তার মধ্যে পনিরটা দিয়ে দেবো। এইভাবেও দিতে পারো, অথবা এই যে আমরা ভাজাটা করছি মানে কষাচ্ছি, কষানোর পর যখন জল দিয়ে দেবো সেই জলের মধ্যেও পনিরটা দিলে কিন্তু হবে। তো যে কোনো উপায়ে দিলেই হয়ে যাবে। এইবার এটাকে রান্না আমরা করব। জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে লাস্টে একটু গরম মশলা দিয়ে আমরা তরকারিটা নামিয়ে দেবো। তরকারিটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার পনিরগুলো একদম নরম তুলতুলে আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম থাকবে। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস। বন্ধুরা রান্না করার পর আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই, এটা আমাদের প্রতিদিনের একটা কাজ। ওভেনটা আমরা যতই পরিষ্কার করি কিন্তু এই যে বার্নারটা কেউই আমরা সবসময় পরিষ্কার করি না। বার্নারের নিচেই অনেকটা কিন্তু জং পড়ে যায়, সেই জংটাও আমরা পরিষ্কার করি না, অনেকটা নোংরা থাকে। কারণ এই যে বার্নারটার নিচে দেখবে প্রচুর জং এক জায়গায় হতে হতে প্রচুর নোংরা এসে যায়, তো সেই নোংরাটাও আমরা পরিষ্কার করি না। রান্না করার সময় যখন দেখবে তরকারি ফুটে উঠছে, ডাল ফুটে উঠছে, দুধ উতলে উঠছে, তখন এই যে এই সমস্ত ডাল দুধ পড়ে গিয়ে না এই যে বার্নারটার মধ্যেই অনেকটা যে ছিদ্র থাকে, সে বার্নারের ছিদ্র আটকে দেয়। তো তখন আমরা কি করব, কিভাবে পরিষ্কার করব তারই একটা ছোট্ট টিপস। প্রথমত একটা ব্রাশ নিয়ে নিয়েছি, বার্নারের নিচের এই জায়গাটা ব্রাশের সাহায্যে একটু ঘষে নেব। প্রচুর জং পড়ে আছে, সেই জংগুলো ছাড়িয়ে একটা কাপড় এর মধ্যে ঢুকিয়ে আমরা এই জংগুলোকে কিন্তু পরিষ্কার করে দেব। এবার কি হয়, যখন বার্নারের এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায় দেখবে আগুন একটা দিক থেকে ওঠে, গ্যাসের প্রচুর অপচয় হয়। তো বন্ধুরা গ্যাস ওভেনটাকে যেমন আমরা পরিষ্কার করি তেমনি কিন্তু বার্নারটাকেও পরিষ্কার করা উচিত। তার জন্য আমি কি করেছি, জল গরম বসিয়ে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বার্নার। তো এই যে বার্নারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা, তো খাবার সোডা দিচ্ছি আর দিচ্ছি কিছুটা ভিনিগার। এইভাবে খাবার সোডা আর ভিনিগার যখনই আমরা দেবো এক জায়গায়, দেখতেই পারছো কতটা এর মধ্যে রিয়াকশান সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার এই যে রিয়াকশানটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম জল। গরম জল দিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। বন্ধুরা মাসে অন্তত একবার কিন্তু আমাদের বার্নারটা অবশ্যই পরিষ্কার করে নেওয়া উচিত। বার্নারে কিভাবে আমরা পরিষ্কার করবো সেটা তো দেখেই নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে গরম জলের মধ্যে দিয়ে আমি 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পর আমি আবারও ফিরে আসছি। ফিরে আসার পর জলটা একটু ঠান্ডাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ব্রাশ নিয়েছি, বার্নারটার গায়ে পুরো এইভাবে জং পড়ে আছে, সেই জংটা ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে যদি বার্নারটা একটু ঘষে পরিষ্কার করে নেওয়া যায়, মাসে অন্তত একটা বার এইভাবে যদি বার্নার পরিষ্কার করি, তাহলে আমাদের গ্যাসের অপচয় থেকে তো আমরা রক্ষা পাবই। গ্যাস বার্নারটা পরিষ্কার থাকলে আগুনটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তো আগুন ভালোভাবে বেরিয়ে আসলে আমাদের গ্যাস খরচাটা কিন্তু অনেকটা কমে যায়। এই যে ছিদ্রগুলো আছে আর জলটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে। এবার এই যে বার্নারের মধ্যে যে ছিদ্রগুলো আছে, অনেক সময় সেই ছিদ্রগুলো দেখবে তরকারি পরে যখন আটকে যায় তখন একটা সেফটি পিন অথবা একটা
একটা টুথপিক নিয়েও ছিদ্রগুলোর মধ্যে এইভাবে খুঁচিয়ে দিতে পারো, তাহলে ছিদ্রগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে যদি ছিদ্র না বন্ধ থাকে, পরিষ্কার থাকে, তাহলে আগুন বেরোতে অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা এইভাবে বার্নারগুলো কিন্তু পরিষ্কার করে নিলেই বার্নার খুব সুন্দরভাবে জ্বলবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো এখানে আছে ঝাঁটা। তো ঝাঁটা সকাল ঘুম থেকে উঠেই ঝাঁটাটা আমাদের হাতে নিতে হয় ঘর ঝাঁটানোর জন্য। তো এই যে ঝাঁটার সাহায্যে আমরা তো ঘর অবশ্যই ঝাঁটাই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু আমাদের ঘরের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে সেইগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয় না। তার জন্য আমরা নিয়ে নেব এইভাবে টুইন অন যে টেপগুলো। তো এই যে ডাবল যে টেপটা, সেই ডাবল টেপের কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এইভাবে ঝাঁটার মধ্যে আমরা টেপটা লাগিয়ে দেব। তো আপনারা হয়তো অবাক হচ্ছেন যে ঝাঁটার মধ্যে কেন আমি টেপ লাগাচ্ছি। তো এটা বন্ধুরা সত্যি, এটা টেপটা লাগালে অনেকটাই কিন্তু আমাদের উপকারে আসতে চলেছে। যে সমস্ত কাজ আমরা করতে পারছি না, অনেকটা সমস্যা হচ্ছে, সেই সমস্ত কাজও কিন্তু আর সমস্যা হবে না। এবার টেপের উপরের থেকে এই অংশটাকে আমরা তুলে দিচ্ছি। তুলে এবার কি করব, এই ঝাঁটাটাকে কোথায় নিয়ে যাব আর কিভাবে পরিষ্কার করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, না হলে বুঝতে কিন্তু পারবেন না। এবার এই যে টেপ লাগিয়ে নিয়েছে ঝাঁটার মধ্যে, এটা দেখবে আমাদের ঘরের মধ্যে এমন অনেক জায়গা থাকে, আমরা যতই প্রতিদিন মুছি ঝাঁটাই না কেন একটা অপরিষ্কার থেকেই যায়। সেটা কোথায়? অনেক সময় যে আলমারির নিচের দিকে দেখবে অনেকটা অল্প জায়গা থাকে, ছোট জায়গা থাকে, তার মধ্যে কিন্তু ঝাঁটা সবসময় পৌঁছায় না। তো সেরকম একটু জায়গায় এরকম টেপ লাগিয়ে আমরা যদি ঝাঁটাটা খুব ভালোভাবে এই নিচ দিয়ে এইভাবে ঘষে আনতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা ঘরের মধ্যে যখন আমরা চুল আঁচড়াই, অনেকটা সময় সেই চুলগুলো এই আলমারির নিচে, শোকেসের নিচে গিয়ে আটকে যায়। যতই আমরা ঝাঁটা দিয়ে পরিষ্কার করি সেই চুলগুলো কিন্তু বেরোতে চায় না। এই জন্য এখানে খুব সহজেই আমি কিন্তু ঝাঁটাটা আস্তে করে ঢুকিয়ে দিয়ে এইভাবে টেনে আনার পর অনেকটা যে চুল আটকে ছিল, নোংরা আটকে ছিল, সেইগুলো বেরিয়ে আসবে। আর এইভাবে শোকেসের নিচেও কিন্তু আমরা প্রতিদিনই পরিষ্কার করি, প্রতিদিন পরিষ্কার করার পরও এর নিচে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো আটকে থেকে যায় একেবারে কর্নারের দিকগুলোয়। তো সেই সমস্ত নোংরাগুলো কিন্তু আর থাকবে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে একটু টেপ লাগিয়ে তারপর এইভাবে ঝাঁটাটা বুলিয়ে আনলেই আমাদের ঝাঁটার মধ্যে করে অনেকটা ঝুল, অনেকটা নোংরা চুল, সমস্ত কিছু নোংরা কিন্তু ঝাঁটার মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। তো বন্ধুরা অন্তত মাসে 1 থেকে 2 বার এইভাবে একটু ডিপ ক্লিনিং করে নিতেই পারি আমরা, তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে। আমাদের ঘরের মধ্যে যে সমস্ত কর্নারগুলো, যে সমস্ত নিচু জায়গাগুলো পরিষ্কার হচ্ছে না দিনের পর দিন, সে সমস্ত জায়গাগুলোও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করলে পরিষ্কার হয়ে যাবে। আর বিশেষ করে তো চুল, এখন মেয়েদের কিন্তু ওঠার ভীষণ সমস্যা, সেই চুলগুলোও কিন্তু আমাদের বেডের নিচে, শোকেসের নিচে, আলমারির নিচে প্রচুর পরিমাণে থাকে, সেগুলোও উঠে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে। তো বাই, টাটা।